আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, দেখতে এবং শুনতে পেলে একটু কমেন্ট করে জানাবেন। আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে বসেছি আপনাদের সামনে, এবং আমাদের সাথে তুরস্ক থেকে সংযুক্ত হবেন টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ। প্রথমে আমরা আপডেট খবরগুলো দিই, তারপর পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে তুরস্কের যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়েছে সেই বৈঠকের আপডেট সংবাদটি আমাদের সরাসরি তুরস্ক থেকে জানাবেন। প্রথম যে খবরটি হলো সেটি হলো ভারতকে তিন দিক থেকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে চীন পাকিস্তান, সঙ্গে যুক্ত করতে চাইছে বাংলাদেশকে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা টিমের যে ছবি আসছে বিভিন্ন গণমাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে ভারতের কয়েকটি পয়েন্টে চীন তাদের গোপন আস্তানা গড়ে তুলেছে। এক কথা বলা যায় বাংকার তৈরি করেছে। মার্কিন সেই গোয়েন্দা টিমের যে পিকচারগুলো এসছে সেখানে দেখা যায় মাটির ভূগর্ভস্থ বিশাল অঞ্চল জুড়ে সেখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং মিসাইল স্টোরেজ তৈরি করেছে চীন। আমেরিকা বলছে তাদের সেই তথ্যে এনি প্রবলেম, তো আমেরিকা বলছে যে তাদের তথ্যের যে ভিডিও সেটা বিশ্লেষণে দেখা যায় চীন ভারত থেকে 100 কিংবা 200 কিলোমিটারের মধ্যে এই স্টোরেজ তৈরি করেছে ভূগর্ভস্থ, এবং এখানে উপরে মাটির নিচে বিশাল আকারের এই স্টোরেজ তৈরি করা হয়েছে, আর উপরে ছাদের মতো দেয়া হয়েছে। এবং যখন চীন চাইবে অটোমেটিক রিমোটের মাধ্যমে সেই ছাদগুলো উপর থেকে সরে যাবে এবং সেখান থেকে মিসাইল উপরে উঠে আসবে, এবং এখান থেকে শত্রুকে টার্গেট করতে পারবে চীন মিসাইলের মাধ্যমে। এবং চাইলে এখান থেকে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম যে MQ-9, তাদের যে HQ-9 চীনের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটাও এখানে মোতায়েন করা হয়েছে। কেবল এখানে নয়, আরো কয়েকটি পয়েন্টে চীন ভারতকে টার্গেট করে তাদের বিশাল সামরিক স্টোরেজ তৈরি করেছে। এবং এই বিষয়ে ভারত ইতিমধ্যে মার্কিন গোয়েন্দা তথ্যের আলোকে ভারতের মধ্যে বিশাল টেনশনও শুরু হয়ে গেছে, কারণ চীন আর কি কি করেছে এখন পর্যন্ত যেটা আমেরিকার আজকে তথ্যের আলোকে জানা গেছে সেটা হয়তোবা ভারতের জানা ছিল না। ভারত বলছে প্রতিবেশী একটি দেশ যেভাবে তাদেরকে টার্গেট করে সামরিক প্রস্তুতি নিচ্ছে, এতে করে দুই দেশের মধ্যে আরো টেনশন বেড়ে যাবে। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো পাকিস্তানকে টার্গেট করে ভারত ইতিমধ্যে 30,000 সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে আগামী 30 তারিখ থেকে, এই মাসের 30 তারিখ থেকে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ মোট 13 দিনের একটা সামরিক মহড়ার নাম দিয়েছে ভারত, এবং তারা বলছে এটি অপারেশন সিঁদুর 2। সেই হিসেবে ভারতের সেনাবাহিনী, এয়ারফোর্স, নেভির 30,000 সদস্য সংযুক্ত হচ্ছে এই মহড়ায়। এটি ভারতের সবচেয়ে বৃহৎ আকারের মহড়া। ভারতের সূত্রগুলো বলছে তারা এই মহড়ায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সব রকম প্রস্তুতি নিয়ে মাঠে নামবে, এবং এতে তাদের সমস্ত লেটেস্ট আপডেট যে ভার্সনগুলো আছে অস্ত্রের, এগুলো ব্যবহার করবে। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে ইসরায়েল থেকে পাওয়া যেই আধুনিক প্রযুক্তিগুলো ভারত পেয়েছে এগুলো সেখানে ব্যবহার করবে। ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার থেকে শুরু করে ড্রোন বা আদার্স যা কিছু পেয়েছে তারা ব্যবহার করবে এই মহড়ায়। তবে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক আছে, কারণ 30,000 সেনা, নেভি এবং এয়ারফোর্স সদস্য নিয়ে এই মহড়াটি হতে পারে একটা যুদ্ধের সূচনা। সবকিছু মিলে পাকিস্তানের ইন্টেলিজেন্স তথ্যগুলো বলছে পাকিস্তানও একই সময় আকাশে মহড়া চালাবে। অর্থাৎ ভারত সমুদ্রে চালালে
পাকিস্তান আকাশে চালাবে এবং ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে সর্বোচ্চ পাহারা বসিয়েছে ইতিমধ্যে পাকিস্তানের আজকের যে গণমাধ্যমের তথ্য সেটা বলছে যে ভারত একটা যুদ্ধের প্রস্তুতি নিয়েই তারা এই মহড়ায় আসছে। এমনও হতে পারে একই পরিকল্পনা অনুযায়ী তারা আফগানিস্তানকেও মাঠে নামাবে এবং আফগানিস্তান যে কোনো কারণে তুরস্কে যেই সমঝোতাটা হচ্ছে বা আলোচনাটা হচ্ছে এটাকে ভেস্তে দিয়ে একদিকে তারা আফগান সীমান্ত থেকে পাকিস্তানকে টার্গেট করবে, একই সময় ভারত টার্গেট করবে পাকিস্তানকে। মানে দুইটা ফ্রন্ট থেকে একযোগে পাকিস্তানের আক্রমণের পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে এবং পাকিস্তানের গণমাধ্যম থেকে যা দেখা গেছে তাদের মানে ভারতের হাতে থাকা সকল আপডেট অস্ত্রগুলো তারা এই মহড়ায় ব্যবহার করবে। সব ক্ষেত্রে তারা এয়ারফোর্সকে দিবে, নেভির হাতে যেগুলো আছে এবং সেনাবাহিনীর হাতে, এবং এমনও টেকনোলজি ভারত ব্যবহার করতে চায়, কৃত্রিম সেনা আর্মস মানে ট্রুপস। সেটি হলো সেনারা দূরবর্তী অঞ্চলে থাকবে আর রোবোটিক তাদের যে আর্মি মানে রোবোটিক যে কি বলবো ট্রুপস গুলো আছে এগুলো পাকিস্তান সীমান্তে ঢুকে আক্রমণ করতে পারে এবং ভারত কাশ্মীরকে দখলের জন্য আবারও একটা যুদ্ধের সূচনা করতে পারে, এমনটিও দাবি করা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ সফরে এসছেন পাকিস্তানের আর্মির চিফ অফ স্টাফ সৈয়দ জামশেদ। তিনি আজকে আমাদের প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, এয়ারফোর্স প্রধানের সাথে বৈঠক করবেন। বলা হচ্ছে পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল তার এই সফরটি সবচেয়ে সন্দেহের চোখে দেখছে ভারত। আবারও বলছি, তিনি আর্মির চিফ অফ স্টাফ, তার মানে হলো নেক্সট সেনা প্রধান, অর্থাৎ আসিম মনিরের ঠিক পরের ব্যক্তিটি হলেন এই শমশের সাহেব। এবং কথা ছিল, আপনাদের জানান যারা নিয়মিত পাকিস্তানের আপডেট দেখেছেন আমার চ্যানেলে, প্রথমে উনি সেনাপ্রধান হবার কথা ছিল এবং উনি সেনাপ্রধান হওয়ার দৌড়ে তালিকা 1 নম্বর ছিলেন। ইমরান খানও তাকে সমর্থন দিয়েছিলেন, কিন্তু চাকরিতে এক্সটেনশন দিয়ে অর্থাৎ বিদায়ী একজন ব্যক্তিকে যিনি বিদায় নিয়ে চলে যাবেন তাকে নওয়াজ শরীফ এক্সটেনশন দিয়ে সেনা প্রদান করেছেন আর তিনি হলেন আসিম মনির, যার কারণে এই চিফ অফ স্টাফ তিনি আর্মি প্রধান হতে পারেননি। তবে এই মানে গত 14-15 মাসের 5 আগস্ট হাসিনা চলে যাবার পর পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আমরা বিবেচনা করি এই চিফ অফ স্টাফ, যিনি বাংলাদেশ সফর করছেন এবং তিনি চিকেন নেকের খুব কাছাকাছি কয়েকটি স্থান পরিদর্শন করবেন, এমনও তথ্য পাকিস্তানের থেকে শেয়ার করা হয়েছে। পাশাপাশি তিনি বাংলাদেশের কয়েকটি বিমানবন্দর পরিদর্শন করবেন, বাংলাদেশের সেনাবাহিনীর সাথে পাকিস্তানের সেনাবাহিনীর কোলাবোরেশনের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায় এই ব্যাপারে আলোচনা করবেন। এদিকে ভারতের গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা কর্মকর্তার আগমনটি ভারত ভালোভাবেই দেখছে না। ভারত বলছে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই 3টি রাষ্ট্র 3 দিক থেকে ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। অর্থাৎ চীন তার অন্যতম মিত্র পাকিস্তানকে সাথে নিচ্ছে, এবার পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশকে ম্যানেজ করে তারা 3 দিক থেকে ভারতকে ঘিরে ফেলতে চাইছে। যখন ভারত আফগানিস্তানের সাথে যুক্ত হয়ে পাকিস্তানে বড় কোনো অপারেশন করতে চাইছে, তখন পাকিস্তান এবং চীন তারাও 3 ফ্রন্ট ওপেন করে দিচ্ছে এবং বলা হচ্ছে এই যে 3 ফ্রন্ট ওয়ার, 3টি ফ্রন্টের যুদ্ধের যে নীল নকশা বা যে নকশা তৈরি করছে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ, এটি আগামী দিনে এই অঞ্চলে আরো টেনশনের তৈরি করবে। একদিকে ভারত আফগানিস্তানকে বগলে নিচ্ছে, অন্যদিকে চীন, পাকিস্তান বাংলাদেশকে বগলের নিচে নিচ্ছে এবং পাকিস্তান 3টি ফ্রন্ট, যে 3টি ফ্রন্ট কিন্তু ভারত সীমান্ত ঘেঁষা। খেয়াল করবেন, একদিকে চীন বিশাল আকারের শক্তিশালী, পাকিস্তান দুর্বল হলেও একটি সাহসী সেনাবাহিনী রয়েছে বাংলাদেশে এবং পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে চিফ অফ স্টাফের এই বৈঠকে পাকিস্তান বাংলাদেশকে PL-17, PL-15, J-10C, 17 থান্ডার
এই বিষয়গুলো মানে এগুলো পাকিস্তান বাংলাদেশকে দেওয়ার বিষয়ে আলোচনা করবে। পাশাপাশি আপগ্রেড কিছু মিসাইল বাংলাদেশকে পাকিস্তান দিতে চায়, এই বিষয়গুলো এই বৈঠকের মাধ্যমে আলোচনা হবে। এবং বাংলাদেশের আকাশ, ভূমি এবং জল পথকে নির্বিঘ্নে শত্রুর বিরুদ্ধে একটি সাহসী, কি বলবো, শক্তিশালী বাহিনীতে রূপ দিতে পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে পাকিস্তান বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পেছনে পাকিস্তান চায়না এবং তুর্কিকে ব্যবহার করছে যে কোনোভাবে বাংলাদেশ যেন এই নেটওয়ার্কে তুর্কি, চীন, পাকিস্তান বলয় প্রবেশ করে। আমরা শিগগিরই হয়তো জানব পাকিস্তানের চিফ অফ স্টাফ যিনি এই সফরটি করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক খাতে কি কি সিদ্ধান্ত হয়েছে। দর্শক, আমরা এখন সরাসরি সংযুক্ত হচ্ছি তুরস্কের ইস্তানবুলে। আজকে আপনারা জানেন যে গত দুদিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বৈঠক চলছে এবং এই বৈঠকে ভারতের অনেকগুলো ভুল প্রেসক্রিপশন নিয়ে ইস্তানবুল সফরে গেছে আফগানিস্তান। তো সেক্ষেত্রে এই দুই দেশের মধ্যে শেষ আপডেটটা কি হয়েছে সেটা আমাদেরকে এখন তুরস্ক থেকে সরাসরি জানাবেন টিআরটি ওয়ার্ল্ড আন্তর্জাতিক যে গণমাধ্যমটি আছে তার সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ। আসসালামু আলাইকুম ওয়ালিদ ভাই, আপনাকে স্বাগত ওপেন দাইজ ইউটিউব স্টুডিওতে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মাসুম ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ওপেন ডিআইস চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি ইস্তানবুল থেকে। আমি প্রথমে একটু জানতে চাই, আজকে তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে গুরুত্বপূর্ণ বৈঠকটি চলছে তার আপডেট একটু আমাদের দর্শককে জানাবেন। একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তিটি হচ্ছে যে দুইটি রাষ্ট্রের ভেতরে যে সংঘাত যাতে পুনরায় না হয় বা সংঘাত না বাড়ে, যুদ্ধের রূপ না নেয় এবং একটি নরসংহারকারী ভাতৃঘাতী যুদ্ধর যাতে পুনরাবৃত্তি না ঘটে, এ কারণে এই দুটি দেশের ভেতরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির গ্যারান্টার হিসেবে রয়েছে কাতার এবং তুরস্ক। এই বৈঠকটি মূলত অর্গানাইজ করেছে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালন। আমার সূত্র মতে মাসুম ভাই, আমি যতটুকু জানতে পেরেছি সে অনুযায়ী এই বৈঠকে একটি কর্মপদ্ধতির ব্যাপারেও এই চুক্তিপত্রে এসেছে, যেটি মূলত চারটি দেশের গোয়েন্দা সংস্থার টাস্ক ফোর্স গঠন করে সেই টাস্ক ফোর্সের মাধ্যমে বেশ কিছু সমস্যার সমাধান করা। একটু লক্ষ্য করার জন্য অনুরোধ করব দর্শক শ্রোতাদেরকে, এটি কিন্তু তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকগুলো পরিচালনা করছে না, করছেন তুরস্কের গোয়েন্দা বাহিনীর প্রধান জনাব ইব্রাহিম কালেন। তিনি একজন প্রফেসর এবং তিনি বর্তমানে তুরস্কের গোয়েন্দা অরিদ ভাই, আমার স্ক্রিনে ইব্রাহিম কালিনের সাথে আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমার দর্শককে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তুরস্কের যে গোয়েন্দা বাহিনী এমআইটি, মিল্লেক ইস্তেকবারাত তেশকিলাতি, তার যে প্রধান ইব্রাহিম কার্লিন এবং আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের বাংলাদেশি প্রিয় ভাই ওয়ালিদ বিন সিরাজ। আমরা স্ক্রিন একসাথে আপনাদের দুজনকে দেখতে পাচ্ছি। জি বলেন ভাই। এই ছবিটি আসলে উনি তখন রাষ্ট্রপতি এরদোয়ানের বিশেষ মুখপাত্র থাকা অবস্থায়, তিনি আমার একজন শিক্ষক এবং তিনি যখন রাষ্ট্রপতি এরদোয়ানের সাথে টিআরটিতে এসেছিলেন একটি সাক্ষাৎকার দেওয়ার জন্য, তখন তিনি আমাকে খুঁজে বের করে আমার সাথে এক কাপ চা খেতে চেয়েছিলেন। এটি সেই দিনের ছবি আর কি। তো তার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, তিনি বর্তমানে তুরস্কের গোয়েন্দা বাহিনীর প্রধান। তো মূলত আজকে যেই এটি কিন্তু তুরস্কের গোয়েন্দা বাহিনীর নেতৃত্বে এই বৈঠক, এই শান্তি চুক্তির বৈঠকটি পরিচালিত হচ্ছে। কাতারেও তাই হয়েছে। তার কারণ হচ্ছে, দেখুন, একদিক থেকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, অন্যদিক থেকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ, এনারা এসেছেন। অথচ তুরস্ক থেকে গোয়েন্দা বাহিনী, কারণ তুরস্ক মনে করছে যে এই সমস্যাটির সমাধান একমাত্র গোয়েন্দা সমাধান হতে পারে, গোয়েন্দা তৎপরতা হতে পারে। কারণ তুরস্কের সরাসরি কথা হচ্ছে যে তালেবানের একটি অংশকে এবং পিটিপি কে পেছন থেকে অর্থ, তথ্য উপাত্ত এবং সরঞ্জামাদি দিয়ে সাহায্য করছে আরেকটি দেশের গোয়েন্দা বাহিনী, যারা এই দুটি দেশের ভেতরে একটি ভাতৃঘাতী সংঘাতের
অবতারণা করতে চায় এবং এই সংঘাতটি দীর্ঘমেয়াদী হয়, যাতে এটি তাদের আকাঙ্ক্ষা, এবং এটি যাতে হতে না পারে, চারটি দেশকে নিয়ে একটি গোয়েন্দা টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ এটির উদ্দেশ্য হচ্ছে, মাসুম ভাই আপনি জানেন হয়তো, যে তুরস্ক 2013 থেকে 17 পর্যন্ত এই সন্ত্রাসী হামলার, নাশকতামূলক হামলাগুলোর একটি ব্যাপক শিকার হয়েছিল। কিন্তু তুরস্কের গোয়েন্দা বাহিনী MIT, যেটির কথা আপনি বলেছেন, মিলি ইস্তিহবারাত তেশকিলাত, এটির উচ্চ তৎপরতার কারণে 2017 সালে এবং ডক্ট্রিন চেঞ্জের কারণে, কর্মপদ্ধতি পরিবর্তনের কারণে 2017 সাল থেকে এই পর্যন্ত, অর্থাৎ প্রায় 8 বছর, এই তুরস্কে কিন্তু এই ধরনের বড় ধরনের কোনো সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড আমরা হতে দেখিনি। তুরস্ক সাধারণত, আমার তথ্য যেটি বলছে, আমার সোর্স থেকে আমার যেটুকু জানা হয়েছে, সেটি হচ্ছে যে তুরস্ক মূলত এই গোয়েন্দা সাজেশন গুলোই হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানকে দিবে যে কর্মপদ্ধতিটা কি হওয়া উচিত। অর্থাৎ একটি নাশকতামূলক কর্মকাণ্ড হয়ে গেল, 100 জন মানুষ মারা গেল, তারপরে আমরা এটা ইনভেস্টিগেশন করব, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে তারা যখন পরিকল্পনা পর্যায়ে থাকবে, তখনই তাদের উপরে গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাদের যে নাশকতামূলক প্রচেষ্টা রয়েছে সেটিকে নস্যাৎ করার যে পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে তুরস্ক সম্ভবত সাজেস্ট করছে একই সাথে তালেবান প্রশাসিত আফগানিস্তানকে এবং পাকিস্তানকে। দুটো রাষ্ট্রই তুরস্কের সাথে অত্যন্ত গভীর সম্পর্কিত, এবং দুটো রাষ্ট্রই তুরস্কের বন্ধু প্রতিনিধি দেশ হিসেবে তুরস্ক কখনোই চায় না যে এই ধরনের সংঘাত বড় হোক এবং তৃতীয় কোনো রাষ্ট্র এটি থেকে ফায়দা হাসিল করুক। আরেকটি বিষয় হচ্ছে, আজকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বলেছেন যে তিনি খুব দ্রুত পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সমাধান করিয়ে দিবেন। তো মার্কিন রাষ্ট্রপতি কিন্তু এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পরে তিনি এই কথাটি বলেছেন। মজার ব্যাপার হচ্ছে, মালয়েশিয়া একই, যেরকম দেখুন, মালয়েশিয়া হচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভেতরে একটি শান্তি চুক্তি করিয়ে দিল, যুদ্ধবিরতি চুক্তি করিয়ে দিল, এবং আমরা দেখছি যে যুদ্ধবিরতি বিরাজ করছে। তো মার্কিন রাষ্ট্রপতি গেলেন মালয়েশিয়াতে এবং তিনি বললেন যে তিনি আসলে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভেতরে এই চুক্তিটি স্বাক্ষরিত করার জন্য এখানে এসেছেন। অর্থাৎ আরেকজনের করানো শান্তি চুক্তিকে তিনি হচ্ছে নিজের করানো শান্তি চুক্তি বলে চালিয়ে দিচ্ছেন। তো এটি থেকে আমরা বুঝতে পারি যে খুব সম্ভবত আমরা দেখব পাকিস্তান এবং আফগানিস্তানের ভেতরে একটি আসলে প্রকৃত অর্থে একটি শান্তি চুক্তি কার্যকর হবে, যার কারণেই ডোনাল্ড ট্রাম্প, মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প হচ্ছে এই কথাগুলো বলছেন বলে আমার মনে হচ্ছে। এর বাইরে তুরস্ক এই বিষয়ে সবসময়, বিশেষ করে গোয়েন্দা বাহিনী তৎপরতা রাখবে বলে 4 দেশীয় একটি গোয়েন্দা টাস্ক ফোর্সের গঠনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মাসুম ভাই, আরেকটা বিষয় শুনতে পেয়েছি যে ভারত আফগানিস্তানকে $1.5-2 বিলিয়ন দেওয়ার চুক্তি করে 1 ট্রিলিয়নের অধিক অর্থ এখান থেকে রেয়ার আর্থের মাধ্যমে লুটপাট করার যে পরিকল্পনা করছে, এইটার আসলে একটু খুলে যদি তথ্যটা দিতেন যে আসলে বিষয়টা কি ছিল, যে দুঃখিত, ভারত কিভাবে আফগানিস্তানকে লোটার পরিকল্পনা করছে। মাসুম ভাই, অনেক অনেক ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে তালেবান প্রশাসন আসলে অত্যন্ত অর্থ সংকটের ভেতরে রয়েছে, তার মধ্যে একটি বড় ধরনের ভূমিকম্প। তারা এই বৈঠকগুলোতে তাদের অপারগতার কথা প্রকাশ করেছে, এবং আপনারা দেখেছেন যে তুরস্ক থেকে কাবুল পর্যন্ত সরাসরি ট্রেন লাইন রয়েছে বর্তমানে, যেটি কিন্তু 900 টন খাদ্যদ্রব্য নিয়ে গত পরশুদিন আফগানিস্তানে প্রবেশ করেছে। ত্রাণ, শুধু খাদ্যদ্রব্য নয়, এর মধ্যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসও ছিল। তো একথা বলার সাথে সাথে এটাই বলছি যে ভারত হচ্ছে দুটো প্রকল্প আফগানিস্তানের ঘাড়ের উপর দিয়ে করিয়ে মুসলিমদেরকে হচ্ছে নিঃস্ব করার একটি প্রকল্প করছে। প্রথম প্রকল্পটি হচ্ছে পানি কেন্দ্রিক, অর্থাৎ আফগানিস্তান থেকে কিছু নদী পাকিস্তানে প্রবেশ করে, সেই নদীগুলোর উপরে ভারত তার অর্থায়নে বাদ দিয়ে সেখানে পানি, আপনার সেচের পানি এবং বিদ্যুৎ দিবে বলে এই প্রকল্পটি করতে চাচ্ছে। এবং এটির কন্ট্রোল কিন্তু, অর্থাৎ পানি বন্ধ করা এবং ছাড়ার যে অধিকারটি রয়েছে, এটি ভারতের হাতে থাকবে, যার মাধ্যমে ভারত পাকিস্তানকে পানিতে মারবে। আবার একই সাথে আমু দরিয়া, অর্থাৎ আপনারা জানেন সম্রাট বাবরের যে জন্মস্থান আমু দরিয়া, সেই আমু দরিয়া আফগানিস্তানে এটির উৎস, কিন্তু এটি উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের যে তুলা শিল্প রয়েছে এবং যে কৃষি শিল্প রয়েছে, এটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেখানেও একটি বাদ দিয়ে উজবেকিস্তান এবং
তুর্কমেনিস্তানের পানির উপরেও ভারত তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তাহলে কি হলো, আফগানিস্তানকে দিয়ে 3টি মুসলিম জাতিকে একই সাথে সে হচ্ছে তার দায়বদ্ধ করার চেষ্টা করছে ভারত। এর সাথে সাথে আফগানিস্তানের যে বিরল খনিজ সম্পদের খনিগুলো রয়েছে, আফগানিস্তান বিরল খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ মাসুম ভাই। তো সেই সমৃদ্ধ দেশটির যে খনিজ সম্পদের উত্তোলনের কর্মকাণ্ড রয়েছে, এটি মাত্র 2 থেকে 2.5 বিলিয়ন ডলারে ভারত এই দায়িত্বটি আফগানিস্তানের তালেবান প্রশাসিত রাষ্ট্র থেকে নেওয়ার জন্য পায়তারা করছে। কিন্তু বলা হচ্ছে যে সেখানে প্রায় $1 ট্রিলিয়ন মূল্যের খনিজ সম্পদ রয়েছে, যেগুলো হচ্ছে 2 থেকে 2.5 বিলিয়ন ডলারের মাধ্যমে তারা হচ্ছে আফগানিস্তানের থেকে তুলে তুলে নিজেরা নিজেদের দেশে এগুলোকে কালচার করে প্রসেস করে সর্বশেষ যে বস্তু যেটি উচ্চ দামে বিক্রি হবে। যেমন আমি একটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই, ধরেন তুরস্কে বোরন পাওয়া যায় মাসুম ভাই, বোরন যদি আপনি বিক্রি করেন 1 টন হলো $100, $120, $130 1 টনের দাম। কিন্তু এই বোরন দিয়ে যদি আপনি বরিক অ্যাসিড তৈরি করেন, বরিক অ্যাসিডের দাম হচ্ছে $1500 পার টন। কিন্তু এই বোরন দিয়ে যদি আপনি সোডিয়াম বোরাট বা পটাশিয়াম বোরাট তৈরি করেন মাসুম ভাই, তাহলে আপনার তখন আর দামটা টনে হিসাব করা হয় না, কারণ এই সোডিয়াম বোরাট বা পটাশিয়াম বোরাট দিয়ে ফাইটার জেটের যে ক্যানোপির যে গ্লাসটি এটি উৎপাদন করা হয়, তখন একটি গ্লাসের দাম হয়ে যায় $2.5 থেকে $3 লাখ, যেটির ওজন হয়তো ধরেন যে 70-80 কেজি হবে বা 50-60 কেজি হবে, এটির দাম হয়ে যায় $2 থেকে $3 লাখ। তো এই একেবারে সস্তা মূল্যে কাঁচামালটা কিনে এনে তারা হচ্ছে তাদের দেশে এইভাবে দাম বৃদ্ধি করে আরেক দেশে বিক্রি করার একটি পায়তারা করছে, যার ফলশ্রুতিতে আফগানিস্তানের মানুষ ব্যাপক ধরনের ক্ষতিগ্রস্ত হবে। তুরস্ক আজকে বৈঠকে এইগুলোর ব্যাপারেও হচ্ছে, আমার সূত্র বলছে যে তালেবান প্রশাসনকে এগুলোর ব্যাপারেও তারা হচ্ছে বেশ কিছু উপদেশ এবং পরামর্শ দিয়েছে। অনিক ভাই, বাংলাদেশ প্রসঙ্গে একটা প্রশ্ন দিয়ে আমরা লাইভটা শেষ করতে চাই। সেটা হলো পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল শাহের শামশেদ মির্জা, তিনি এখন বাংলাদেশ সফরে আছেন। আজকে প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করেছেন। পাকিস্তান বাংলাদেশকে সামরিক খাতে আসলে এই মুহূর্তে কি দিতে পারে? যখন আমরা দেখলাম পাকিস্তান ভারতকে পরাজিত করেছে অপারেশন বুনিয়ানুম মারসুসে, পাকিস্তানের কাছে PL-15, PL-17 থান্ডার, J-10C এবং রয়েছে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে, আরো চীন এবং তুরস্কের অত্যাধুনিক অস্ত্রগুলো। বাংলাদেশ এখান থেকে কি উপকৃত হতে পারে, বা এই বৈঠকটি কেন গুরুত্বপূর্ণ, কেন ভারত এই বৈঠক নিয়ে টেনশনে? আপনার বিশ্লেষণটা একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ মাসুম ভাই। দেখুন, পাকিস্তান এবং চীনের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি করা, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের চুক্তি বলছি না, প্রতিরক্ষা চুক্তি বলছি, করা আমার মনে হয় বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য ফরজ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে, আমি আপনাকে একদম সরাসরি একটি উদাহরণ দেই। ধরেন বাংলাদেশ চায়না থেকে J-10C ক্রয় করছে, পাকিস্তান থেকে JF-17 ক্রয় করছে, এবং শোনা যাচ্ছে যে ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করবে 10টি। যদিও আমি ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন ক্রয় করা বাংলাদেশের জন্য ক্রয় করার পক্ষে না, এটি আমার চ্যানেলের একটি ভিডিওতেও আমি বলেছিলাম। তার কারণ হচ্ছে J-10C এবং JF-17 এর যে ইঞ্জিন এবং এটির যে এভিওনিক্স ইলেকট্রনিক্স গুলো, এগুলো একই পরিবারের, এবং পাকিস্তান এগুলোর রক্ষণাবেক্ষণ, মেইনটেনেন্স এবং এগুলো আপগ্রেড করার ক্ষেত্রে খুবই পারদর্শিতা হাসিল করেছে এমন একটি সেনাবাহিনী। তো এই ক্ষেত্রে কিন্তু ইউরোফাইটার টাইফুন একটি অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধ বিমান, যার কারণে আমরা যদি ইতালি থেকে ক্রয় করতে হয়, আমি মনে করি যে বাংলাদেশের উচিত ইতালি থেকে এয়ার ডিফেন্স ফ্রিগেট ক্রয় করা, সেকেন্ড হ্যান্ড এয়ার ডিফেন্স ফ্রিগেট ক্রয় করা, যেটি আমাদেরকে সাগরে আমাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে জোরদার করবে। এর পাশাপাশি যেটি আপনি প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে, পাকিস্তানের থেকে আমাদের সর্বপ্রথম নেয়ার যে প্রয়োজনীয়তাটা রয়েছে সেটি হচ্ছে ট্রেনিং। হাইব্রিড ওয়ারফেয়ারে পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত পারদর্শী একটি সেনাবাহিনী, যেটি আমরা মে মাসে যে ভারতের সাথে যুদ্ধ হয়েছে সেটিতে দেখলাম যে কিভাবে তারা আমাদের প্রতিবেশী দেশটিকে একেবারে বোকা বানিয়ে হচ্ছে তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে। যেখানে ভারত খুব কনফিডেন্সের সাথে অপারেশন সিন্দুর শুরু করেছিল, তারা মনে করেছিল যে তারা এক থাপ্পড় মেরে পাকিস্তানকে বসিয়ে দিবে, কিন্তু দেখা গেল যে তারা তলপেটে এমন লাথি খেলো যে পুরো বিশ্বের কাছে তাদের একেবারে মুখে কালিমা পড়ে গেল। তো
এই যে টেকনিক গুলো, হাইব্রিড ওয়ারফেয়ারের টেকনিক পাকিস্তান সেনাবাহিনী খুব ভালো জানে। আর যদি প্রযুক্তিগত বা সরঞ্জামাদি আমাদের ক্রয় করতে হয় পাকিস্তানের থেকে, সেক্ষেত্রে পাকিস্তানের থেকে যে পাকিস্তানের কিছু স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র আমরা ক্রয় করতে পারি। এর বাইরে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে আমি যেটি বলছি, একটি সম্পূর্ণ প্রতিরক্ষা চুক্তি যেমনটি পাকিস্তান করেছে সৌদি আরবের সাথে। কিন্তু এক্ষেত্রে আমি মনে করি, এটি আমার ব্যক্তিগত মতামত মাসুম ভাই, প্রতিরক্ষা চুক্তিটি পাকিস্তান, টার্কি এবং চায়না এই তিনটি রাষ্ট্রের সাথে একটি কোয়াড্রিল্যাটারাল চুক্তি করা উচিত। বাংলাদেশ তার নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থেই এটি করা উচিত বলে আমি মনে করি। কারণ পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্ক রয়েছে চীনের, পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্ক রয়েছে তুরস্কের, এবং পাকিস্তান নিজেও সামরিকভাবে একটি আমাদের চেয়ে অনেক অনেক আগিয়ে রয়েছে। আপনারা জানেন যে বিগত 16 বছরে আমাদের যে সামরিক ট্রেনিং বা আমাদের যে 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 বর্তমান যে অবস্থা, আমাদের প্রচুর পরিমাণ ইন্টেন্স ট্রেনিং দরকার আমাদের ট্রুপস গুলোর, আমাদের এয়ারফোর্সের, আমাদের নেভির। তো এই ট্রেনিং গুলো আমরা পাকিস্তানের কাছ থেকে নিতে পারি। আবার সরঞ্জামাদি আমরা তুরস্ক এবং চীন থেকে নিতে পারি। আবার যে JF-17 পাকিস্তান এবং চাইনার যৌথ প্রযুক্তিতে উৎপাদিত একটি ফাইটার জেট। আমি মনে করি J-10C এবং JF-17 এর একটি কম্বিনেশন বাংলাদেশের জন্য খুবই ভালো। কিন্তু এর সাথে বলে রাখা প্রয়োজন, আপনি যদি আপনার এয়ার পাওয়ার বাড়ানোর জন্য ফাইটার জেট ক্রয় করেন, আপনাকে অবশ্যই অবশ্যই বাংলাদেশের জন্য খুব ভালো এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে হবে। সেক্ষেত্রে তুরস্কের যে হিসার ও এবং সিটার রয়েছে, বা হিসার এ, হিসার ও সিটারের যে কম্বাইন্ড, অর্থাৎ স্টিল ডোমের কথা বলছি, আপনারা বুঝে গেছেন দর্শক শ্রোতারা হয়তো, স্টিল ডোম একটি আদর্শ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে উঠতে পারে। এর সাথে সাথে এই যে সাইবার ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে পাকিস্তান এবং তুরস্ক বাংলাদেশকে একই সাথে সরঞ্জামাদি এবং একই সাথে আপনার ট্রেনিং দিতে পারে। বর্তমানে ট্রেনিংটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। মাসুম ভাই, আচ্ছা, আপনি আমাকে 1 মিনিটের মধ্যে একটু বলেন, এই মিস্টার জয়েন্ট চিফ অফ স্টাফ তিনি কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, নাকি তার আলোচনার বিষয়টা কি হতে পারে, এটা একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ মাসুম ভাই। পাকিস্তানের যিনি জয়েন্ট চিফ অফ জেনারেল স্টাফ মির্জা জামশেদ, তিনি সৈয়দ জামশেদ মির্জা, তিনি আসলে একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত জেনারেল। তিনি কিন্তু 2টো PhDর অধিকারী এবং তিনি পাকিস্তানের সামরিক ডক্ট্রিন গুলো এবং পাকিস্তানের সামরিক কৌশল এবং পদ্ধতি, যুদ্ধ পদ্ধতি উন্নয়নের জন্য দায়িত্বশীল একজন সেনা কর্মকর্তা। তো তিনি কিন্তু আসলে এই যে পাকিস্তানের যে হাইব্রিড যুদ্ধ কৌশল কিংবা অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশল, এই কৌশলগুলোতে পাকিস্তান আরো কিভাবে দ্রুত অ্যাডাপ্টেড হয়ে উঠতে পারে, এই বিষয়ে কিন্তু যে নতুন কৌশলগুলো পাকিস্তান সেনাবাহিনী অবলম্বন করছে, এগুলো কিন্তু তারই প্রতিদান। এবং তিনি একই সাথে একজন বড় ধরনের ভূরাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট। তিনি কিন্তু অক্সফোর্ডে জন্য তিনি অক্সফোর্ড থেকে একটি PhD করেছেন বলে জানা গেছে, অক্সফোর্ড অথবা কেমব্রিজ দুইটির একটি থেকে। এর বাইরে তার যে লেখা পেপার গুলো, গবেষণা পেপার গুলো, এগুলো অক্সফোর্ড বা এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে পড়ানো হয়, অর্থাৎ মার্কিন সেনাবাহিনীরা তার লেখা গবেষণা পত্রগুলো পড়ে। তো তিনি কিন্তু একজন উচ্চমানের স্ট্র্যাটেজিস্ট, একজন জেনারেল। তিনি কিন্তু যে এই যে আপনারা দেখছেন যে ছবিগুলোতে যে মেডেল গুলো, এগুলো কিন্তু আসলে খামাখানা। কাজে নিঃসন্দেহে তিনি বাংলাদেশকে যে উপদেশগুলো দিবেন বা যে বিষয়ে তিনি যাক না কেন, এই বিষয়টি অবশ্যই শুধু চা পান করার ব্যাপারে নয়, নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ কিছু সাজেশন, কিছু উপদেশ নিয়েই তিনি, বা কিছু পরামর্শ, একসাথে কিছু করার আকাঙ্ক্ষা নিয়েই তিনি আসলে ঢাকায় সফর করতে এসেছেন বলে আমি মনে করছি। ধন্যবাদ ওয়ালিদ ভাই, আপনার কাছ থেকে আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় পেলাম। পাকিস্তান এবং আফগানিস্তান নিয়ে আমাদের দর্শকের অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর বুঝে গেছেন। তারপরে অনেকেই আফগানকে সাপোর্ট করছেন, এবং যারা সাপোর্ট করছেন তাদের অধিকাংশ ভারতীয় এবং আকাটা সম্প্রদায়। আকাটা সম্প্রদায় অনেকভাবে বোঝেন, তো আমরা কাদেরকে আকাটা সম্প্রদায় বলবো। দর্শক, আমরা শেষ করছি। অনেক ভাইয়ের নতুন চ্যানেল আছে, অনেক ভাই আপনি নিজের মুখেই বলবেন আপনার কোন চ্যানেলটা পাবলিক আমাদের দর্শকরা সাবস্ক্রাইব করতে পারে, একটু বলে দেন। স্বাগত জানাই আপনার চ্যানেলটায়। জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা। আমি
1 মাস হলো প্রায় আমি ইনসাইটস উইথ ওয়ালিদ নামে একটি চ্যানেল খুলেছি, সেখানে আমি প্রায় প্রতিদিনই ভিডিও দিচ্ছি। আপনারা আমার ইনসাইটস উইথ ওয়ালিদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, দেখতে পারেন এবং আমাকে সমর্থন দিতে পারেন। আমি যেন বিশেষ করে সামরিক প্রযুক্তি এবং ভূরাজনীতির উপরে বেশি বেশি ভিডিও করে থাকি আমি। এইগুলো যদি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। মাসুম ভাইকে অনুরোধ করব উনি যাতে লিঙ্কটি শেয়ার করে দেয়, ইনসাইটস উইথ ওয়ালিদ ইউটিউব চ্যানেলটি। আমি প্রায় প্রতিদিনই সংক্ষিপ্ত ভিডিওগুলো দিচ্ছি এবং দিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন, সমর্থন করবেন, পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক কষ্ট করে একবার ইউটিউবে সার্চ দেবেন ইনসাইট উইথ ওয়ালিদ, তাই তো? জি, সাবস্ক্রাইব করবেন, বিশ্বের আপডেট খবরগুলো পাবেন এবং দুর্দান্ত চমকপ্রদ তথ্যগুলো যদি সংগ্রহ করতে চান অলিভ ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। অনেক অনেক আসসালামু আলাইকুম। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।